আড়াই মাস পর নির্বাচন কমিশনের সাংবিধানিক শূন্যতা কাটল। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার। রোববার দুপুর 1:30টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন এএমএম নাসির উদ্দিন, আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর অন্য 4 কমিশনার একসঙ্গে শপথ নেন। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি বলেন, সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। দেশের মানুষ একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। তবে ভোট কখন হবে তা নিয়ে মন্তব্য করেননি সিইসি। সবার মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আওয়ামী লীগ কি নির্বাচনে আনবেন এরকম কোনো ইচ্ছা আছে? এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য স্থানীয় নির্বাচন। আগামী 5 বছর দায়িত্ব পালন করবে এই কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা চালকেরা। বন্ধ করে দেন যান চলাচল। একই সময় মোহাম্মদপুর যাত্রাবাড়িতেও সড়ক অবরোধ করেন অটো চালকেরা। যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। যদি অটো গাড়ি না চলে, কর্ম যদি না থাকে, তাহলে গরিব মানুষ কি খাইবে? আমাদের হয় অটো গাড়ি দেন, নয় একটা কর্ম দেন। একটা রায় পাবো, ততক্ষণ আমরা আন্দোলন করব। থেকে আমার পরীক্ষা শুরু স্টুডেন্টের, এখন আমি সময়মতো পৌঁছাতে পারি না। অনেক টাইমও কনজিউম হচ্ছে, আমার অফিসে যেতে লেট হচ্ছে, ওইদিকে আমার কথা শুনতে হচ্ছে অফিসে যাওয়ার সময়। ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়। একই সাথে আন্দোলনে গ্রেপ্তার চালকদের মুক্তির দাবিও জানান নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিকশা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। অটো চালকদের আন্দোলনে সমর্থন দিয়েছে সিপিবি ও উদীচী। হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি তাদের। সরকার কতগুলো অন্যায় নির্দেশ দেওয়ার মাধ্যমে তাদের জীবনকে দুর্বিষহ করার এক অন্ধকার হাতছানিকে নিদর্শন দেখিয়েছে। ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে বেলা 1টার দিকে স্থগিত হয় কর্মসূচি। এবং আমরা আশা করি প্রশাসন এই শ্রমিকদেরকে মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে আমাদের সাথে এই শ্রমিকের যেই সংকট, সেই সংকট নিরসনে আমাদের সাথে ভূমিকা রাখবেন। ব্যাটারি রিকশা চলবে কিনা সে বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় সরকার। একথা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের ক্ষেত্রে তো সবসময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালাবে, শান্তিপূর্ণভাবে। ভাঙ্গাভাঙ্গি তো কেউ চায় না, কেউ চাচ্ছে ভাঙ্গাভাঙ্গি। এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হারাচ্ছে। রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধে 3 দিনের মধ্যে পদক্ষেপ নিতে মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছেলে হারানোর বেদনা বুকে চেপে রেখেছিলেন 11 বছর। বিচার চাইতে পারেননি কোথাও। পুলিশের গুলিতে বুয়েট ছাত্র রেহানের মৃত্যু নিয়ে উল্টো মিথ্যা কথা বলতে হতো পরিবারকে। নওগাঁ শহরের মধ্যপাড়ার বাসিন্দা মামুন আহসান ও ইফফাতারার ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। স্বজনেরা জানান, 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিয়েছিলেন রেহান। সেখানে রাতের আধারে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নিহত হন। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, টপ টপ করে রক্ত ঝরছিল, নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচার। এরপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের চাপে মামলাও করতে পারেননি।
পাননি ছেলের পোস্টমর্টেম রিপোর্টও। আমার ছেলের লাশটা কোনো রকমের নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন। কারা চাপ দিয়েছে? এর প্রশাসন থেকে। হ্যাঁ, পুলিশের গুলি। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি অ্যাক্সিডেন্ট? প্রশ্নবোধক চিহ্ন, বলতে পারি নাই। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেহানের মায়ের দেয়া অভিযোগে শেখ হাসিনা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ ৪৪ জনকে আসামি করা হয়েছে। তো রোম ইনস্টিটিউট এবং যে বিদ্যমান 1973 যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী যে একটি ধর্মীয় গ্রুপকে ধ্বংস করে দেওয়ার জন্য বা যে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রেহান একজন। একই দিন ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করেছেন ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর বংশালে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র সিফাত হোসেনের মা। আসামি শেখ হাসিনা সহ ১১ জন। এদিকে মিরপুর থানায় সিফাত হত্যা নিয়ে এক ব্যক্তি মামলা দায়ের করে বিভিন্ন জনকে হয়রানি করছে বলে অভিযোগ পরিবারটির। যে মামলা করছে বাদী সে লোকমান, তাকে আমরা চিনি না, তার বাড়ি ভোলা। প্রায় ৮০ জনের নাম দেওয়া পরে ৫০০ থেকে ৬০০ জনের নাম অজ্ঞাত দিছে, যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাসপোর্ট যাত্রীদের জন্য বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন বাস মালিকরা। যানজট নিরসনে রাতের বাস বন্দর টার্মিনালে থামানো এবং দিনে দূরপাল্লার বাস থামানোর সিদ্ধান্ত হয় পৌর বাস টার্মিনালে, কিন্তু রাতের বাস বন্দর টার্মিনালে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শুক্রবার রাত থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। মধ্যরাতে যাত্রীদের ৪ কিলোমিটার দূরের টার্মিনালে নামিয়ে দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। হঠাৎভাবে ডিসিশন নিয়েছে রাত ২টোর সময় গাড়ি আটকাই দিয়েছে সমস্ত পরিবহন। আটকানোর পরে পুরসভার স্টাফরা আমাদের ম্যাক্সিমাম সুপারভাইজারের মারধর করছে। যাত্রী হয়রানি বন্ধে দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরাই। ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে বেনাপোলে যাতায়াত করতে হচ্ছে পাসপোর্ট যাত্রীদের। রাত ২টো ১২টা ১টা ১.৫টার সময় গাড়ি আসছে, এই যাত্রী ওখান থেকে পর্যন্ত আসা, টাকা পয়সা ডলার পাসপোর্ট এদের দায়িত্ব নেবে কিনা? ৩টা বাজে সেই সময় আমাদের নামাই দেওয়া হয় এবং অনেক হয়রানি পরে আমরা এখানে আইসা পৌঁছাই। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট বাস টার্মিনাল। তবে ঢাকা কলকাতা বাস যাচ্ছে চেকপোস্ট হয়েই। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের বাস টার্মিনালটি আপাতত বন্ধ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে ভারতগামী আন্তর্জাতিক যে বাসগুলো আছে এগুলো চলাচল করছে। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা আবার পুনরায় চালু করব। বেনাপোল রুটে প্রতিদিন দূরপাল্লার শতাধিক বাস চলাচল করে। দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জাতিগত সহিংসতায় ১৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩০ জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এই তথ্য নিশ্চিত করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা ৩০ জনের বেশি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে কুররাম জেলায় শিয়া সুন্নির মধ্যে এই সংঘর্ষ বাধে। পাকিস্তানে শিয়া সুন্নি বিরোধ দীর্ঘদিনের, তবে চলতি বছরের জুলাই থেকে সেই বিরোধ সহিংস রূপ নিয়েছে। প্রাণ গেছে বেশ কয়েকজনের। স্থানীয় বাসিন্দাদের মতে বহরের চারপাশ থেকে হামলা চালানো হয়। ১৪ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রায় ৩০ মিনিট ধরে চলেছে সংঘর্ষ। মজলিস ই ওয়াহদাত ই মুসলিমিন নেতা সাজিদ কাজমি এই হামলার তদন্তে যৌথ তদন্ত দল গঠনের দাবি জানিয়েছেন। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর হামলায় ৪২ জন নিহত হয়। এদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের।